আল্লাহর কসম গেট লক। আমি নিজে দেখেছি ঢাকা নারায়ণগঞ্জ গাড়িতে লেখা আল্লাহর কসম গেট লক। ছোটবেলায় যে নতুন বাংলাদেশ গড়ব মোরা নতুন করে আজ শপথ নিলাম, আমাদেরকে এর সম্ভবত এরশাদের রচিত গান হিসেবে এটিকে প্রচার করা হতো এবং আমাদের উপর ছোট্ট শিশুদের উপর এটি চাপিয়ে দেওয়া হয়েছিল যাতে করে ছোট্ট শিশুদের মগজটি ভালো করে ধোলাই করা যায়, কিন্তু সেটি তো তারা পারেনি। এখন এই নতুন বাংলাদেশের অন্তর্নিহিত মাজেজাটা কি, সৈয়দ মঞ্জুরুল হক? এর মাঝে যা কি সেটা হচ্ছে, আমি একটু যদি রেফারেন্স দিয়ে বলি, সেটি হচ্ছে ধরুন একটি সাবানের নাম হচ্ছে ধোলাই। তো সাবানটি 50 বছর বা 60 বছর ধরে বাংলাদেশে ব্যবহৃত হচ্ছে। তো এই সাবানটিকে আপনাকে প্রতি বছর যদি বাংলাদেশের মানুষের সামনে হাজির করতে হয়, তাহলে বলতে হবে যে নতুন মোড়কে, কিংবা বলতে হবে নতুন ভাবে এর ইনগ্রিডিয়েন্টস তৈরি হয়েছে বা এতে অমুক কেমিক্যালস যুক্ত হয়েছে। তো আমরা দেখি বিজ্ঞাপনের ক্ষেত্রে ওই যে একই সাবান, ওই যে সাবানটির নাম ধোলাই, সেই সাবানটি প্রতি বছর ওই বিভিন্ন নায়িকাদের হাতে এসে নতুন নতুন করে তৈরি হয়। এখন ধরেন যে আমাদের এখানে যে গণতন্ত্রটি আছে, আমরা যে গণতন্ত্রের কথা বলি, সেই গণতন্ত্রের ভেতরে আপনি নতুন কি আনতে পারবেন? কিছুই আনতে পারবেন না। তাহলে আপনার যে শাসন, সেই শাসনটিকে অন্য শাসকদের থেকে আলাদা করার জন্য আপনাকে একটি শব্দ ব্যবহার করতে হবে, সেটি হচ্ছে নতুন একটি শব্দ। অর্থাৎ এটি একটি ব্র্যান্ড নিউ জিনিস বা এইটি এর আগে কেউ দেখেনি। আমি আর একটা রেফারেন্স দিই, বাংলাদেশের যে কোনো কর্মকর্তা যখন বদলি হন কোন একটি ঘুষ খাওয়ার জায়গায়, বদলি হওয়ার পরে তিনি প্রথমেই তার অধীনস্থদেরকে ডেকে বলেন, আমি কিন্তু আগের আপনাদের যে অফিসার ছিল তার মতো নই, তার মতো করে ভাবলে আপনারা ভুল করবেন, আমি টু সাম এক্সটেন্ট ডিফারেন্ট, আমি একটু আলাদা। তো সেই ভদ্রলোক 1 থেকে 1.5 মাস হয়তো ওই আলাদা থাকেন, তারপরে আবার ওই গড্ডালিকা প্রবাহে গা ভাসান। এখন ডক্টর ইউনূসের সরকার বেসিক্যালি গণতান্ত্রিক কোন রকম কোন উল্লম্ফন, গণতান্ত্রিক কোন ক্রিয়েশন বা গণতন্ত্রের কোন নতুন কোন ভার্সন উপহার দেন। আমাদের বাংলাদেশে এর আগে যতবার তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছে, সেরকমই একটি তত্ত্বাবধায়ক সরকার উনি নাম দিয়েছেন ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকার। যেই সরকারটি আচরণ করছে একটি গণতান্ত্রিক সরকারের সমস্ত সুবিধা নিয়ে অগণতান্ত্রিক সিস্টেমে। সুতরাং এইটাকে যখন জনগণের কাছে আপনাকে লেজিটিমেসি দিতে হবে বা জনগণের কাছে গ্রহণযোগ্য করতে হবে, তখন সেখানে আপনাকে কিছু চটকদার শব্দ ব্যবহার করতে হবে। এই যে নতুন বাংলাদেশ, নতুন করে ভাবনা, আমাদের সবকিছু তরুণদের হাতে তুলে দিতে হবে, তরুণরাই ভাববে। তো যখন উনি এটা বলছেন যে তরুণদের হাতে নেতৃত্ব দিয়ে দিতে হবে, তরুণরাই বিশ্ব নেতৃত্ব দেওয়ার মতন যোগ্যতা রাখে, তাহলে আপনি 86 বছর বয়সে আপনি এখানে কি করছেন? সঙ্গত প্রশ্ন। আপনার যে 21 জন 22 জন যারা উপদেষ্টা আছেন, তার ভিতরে 2 জন বাদে সবাই তো 70 ঊর্ধ্ব বা 60 ঊর্ধ্ব, এরা কি জন্য আছেন? তা আপনি এনসিপি করতে পারলেন, তাইলে এতগুলো 25 জন বা 23 জন ছাত্রকে নিয়ে আপনি আপনার মন্ত্রী পরিষদ বা উপদেষ্টা পরিষদ গঠন করলেন না কেন? বিষয়টা হলো বিষয়টা হলো বাদ কি বাদ। অর্থাৎ একটি কথা বলতে হবে জনগণকে ধোঁকা দেওয়ার জন্য, সেরকম একটি কথা নতুন করে আমরা হাজির করলাম, নতুন মোড়কে, নতুন প্যাকেজে, নতুন চেহারায়, নতুন নায়িকার হাতে, এবং নতুন ভাবে পাবলিশ করা হলো। এইটাকে জনগণ কিছুদিন নেবে, নেওয়ার পরে যখন দেখবে এর ভিতরে নতুনত্ব কোনো কিছু নাই, তখন বলা হবে এটি আরো নতুন। আমরা দেখেছি ঢাকা শহরে গেটলক গাড়ি, যখন মানুষ উঠতো না তখন বলতে এটি গেটলক, অর্থাৎ সিট ভরে গেলে আর প্যাসেঞ্জার নেওয়া হয় না। তারপরেও যখন মানুষ বিশ্বাস করে না, দাঁড়িয়ে ওঠে, তখন বলে সত্যি গেটলক। তারপরেও যখন মানুষ বিশ্বাস করে না, সেখানে উঠতে চায়, তখন বলা হয় আল্লাহর কসম গেটলক। আমি নিজে দেখেছি ঢাকা নারায়ণগঞ্জ গাড়িতে লেখা আল্লাহর কসম গেটলক। তো এর পরের বার আমরা দেখব প্রফেসর ইউনূস যদি টিকে থাকেন এই সরকার, ইনশাআল্লাহ আগামী বছর দেখব যে ব্র্যান্ড নিউ বাংলাদেশ। এবার তো বাংলায় বলতে নতুন বাংলাদেশ, এর পরের বার আমরা দেখব ব্র্যান্ড নিউ বাংলাদেশ। আপাতত এইটুকু, ধন্যবাদ। জনাব গিয়াস আহমেদ, আমরা যখন এই শেখ হাসিনা সরকারের পতন হলো, তারপরে শুনলাম যে বলা হয়েছিল যে নতুন স্বাধীনতা, আমাদের স্বাধীনতা অর্জন করেছে, দ্বিতীয় স্বাধীনতা। তো
তো এখন আর তারা স্বাধীনতার কথা বলছে না, এখন তারা নতুন বাংলাদেশের কথা বলছে। তো বিএনপি এই নতুন বাংলাদেশে এই জুলাই সনদ যেটি ঘোষণা করা যাচ্ছে সেটি হলে পরে তো বাংলাদেশের সংবিধান থাকবে না। বিএনপি অ্যাটলিস্ট বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান তিনি মুক্তিযুদ্ধের ঘোষক দাবিদার, তিনি একজন সেক্টর কমান্ডার ছিলেন, বিএনপি মুক্তিযুদ্ধের দল, তাই না? তো এগুলো কিছুই থাকবে না, সেক্ষেত্রে বিএনপির ভূমিকাটা কি, তারা কিভাবে গ্রহণ করবে? ধন্যবাদ। আসলে আমি একটু ব্যাকেই যেতে চাই, সেটা হলো যে আজকের যে পরিস্থিতি, এই পরিস্থিতি তো হওয়ার কথা ছিল না। আমরা ৭১ সনে মুক্তিযুদ্ধের মাধ্যমে যে অর্জিত স্বাধীনতা, ন্যায় বিচার হবে, ভোটের অধিকার থাকবে, কিন্তু সেটা তো বিগত দিনে হয়নি। আর এই আওয়ামী লীগ যে স্বাধীনতার পক্ষে শক্তি হিসেবে দাবিদার, তারাও সেটাকে সেই গণতন্ত্র হত্যা করেছে, ন্যায় বিচার হত্যা করেছে, ৭১-এর যে চেতনা সেটা হত্যা করেছে। যে এই সমস্ত কারণেই কিন্তু আজকের এই বর্তমান দেশের যে ওই পরিস্থিতি। তো এই পরিস্থিতি দায়ী প্রথমে তো আওয়ামী লীগ, কারণ তারা ওয়ান ওয়ে চলেছে, একদিকে চলেছে ভারতীয় মানে প্রেসক্রিপশনে। তো এটা তো স্বাধীনতার মানে মূল মন্ত্র না, মূল চেতনা না। আর যেই কারণেই জুলাই যে অভ্যুত্থান বলেন, বিপ্লব বলেন হয়েছে। তো কথা হলো যে এখন একটা তো পরিবর্তন করতে হবে, পরিবর্তন তো দরকার। আপনি যেই নামেই ডাকেন এটা, আর যেই নামকরণই করেন, এই পরিবর্তন তো প্রয়োজন আছে। আজকে সেই প্রয়োজনটা হচ্ছে কিনা সেটাই প্রশ্ন, যে সেই পরিবর্তনটা হচ্ছে না। এখানে আমি মঞ্জুল হক সাহেবের সাথে একমত যে পরিবর্তনটা হচ্ছে না, কিন্তু প্রয়োজন, এই পরিবর্তনটা প্রয়োজন, আমাদের সংস্কার প্রয়োজন, যে আমাদের যে মন মানসিকতা, সেই মন মানসিকতার প্রয়োজন আছে। আজকে আপনার আইন করে কিন্তু সবকিছু আপনার পরিবর্তন হবে না, যদি আমাদের মন মানসিকতা যদি আমাদের পরিবর্তন না হয়, আমাদের যদি চরিত্র আমাদের পরিবর্তন না হয়, তাহলে যতই আইন করেন না কেন, আইন করে কিন্তু কিছু হবে না। আজকে এই মানে মন মানসিকতা পরিবর্তন করতে হবে, দেশপ্রেম থাকতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যে কেউ যদি আইন ভঙ্গ করে। কিন্তু সেই আইন ভঙ্গ করার পরে আমরা তো সেই শাস্তিমূলক কোনো ব্যবস্থা দেখছি না। এটা বিগত দিনে আওয়ামী লীগের সময় আমরা দেখিনি। আর যে কারণে এই পরিবর্তনের যে আমরা যে বক্তব্য দিচ্ছি, কিন্তু বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকারও সেটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। যেমন আমাদের এই মন্ত্রণালয়ের অনেকের বিরুদ্ধে যে অভিযোগ আছে, দুর্নীতির অভিযোগ আছে, যাদের পিএস, এপিএস, তদবির বাণিজ্য, এগুলি নিয়েও কিন্তু কোন রকম বিচারের সম্মুখীন তারা হননি। আপনার আজকে যদি সজীব ভুইয়ার এপিএস, পিএস যে দুর্নীতির অভিযোগে দুদুকে ডাকা হলো, সেই মন্ত্রীর, সেই উপদেষ্টা তো থাকার কথা না। যদি আমরা পরিবর্তনের কথাই বলি, তাহলে তাকে পদত্যাগ করা উচিত ছিল। তাহলে বুঝতে পারতাম হ্যাঁ, আমরা পরিবর্তনের জন্য প্রস্তুত। তো যাই হোক, আমাদের দেশের যেই যায় লঙ্কায়, যে সেই হয়ে যায় রাবণ। আমাদের এই ডক্টর ইউনূস সাহেব একজন বিশ্ববরেণ্য ব্যক্তি, তিনি যথাসময়ে হাল ধরেছিলেন, সমস্ত জাতি তাকে সমর্থন দিয়েছিল দলমত নির্বিশেষে। কিন্তু আমি মনে করি তিনি একটি ভুল করেছেন, যে তিনি বিএনপিকে ঠেকানোর জন্য, যে বিএনপি যে নিশ্চিতভাবে ক্ষমতায় চলে আসবে এবং বিএনপিকে একটি ঠেকানোর জন্য তিনি একটি এনসিপি নামে একটি ছাত্রদের দিয়ে দল গঠন করলেন। এটাই মনে করি আমি যে একটা বিরাট মিস্টেক, ভুল হয়েছে। কারণ এনসিপি এখন সরকারি দল হিসেবে পরিণত হয়েছে এবং এই বর্তমান সরকার, অন্তর্বর্তী সরকার, তারাও একটি দল বা সরকারি দল হিসেবে বিএনপিকে বিরোধী দল হিসেবে ঠেকানোর জন্য চেষ্টা করছে। তো তাতে হয়েছে কি, এই যে জুলাইয়ের যে একটা ঐক্য ছিল, যে ঐক্যর মাধ্যমে অনেক কিছু করা যেত, কিন্তু সেই ঐক্যের ফাটল ধরেছে। আর এই ফাটল ধরবার কারণে আমি মনে করি সন্দেহ, অনেকে বলেন যে ইউনূস সাহেব 5 বছর থাকতে হবে, 10 বছর থাকতে হবে, নির্বাচন দরকার নেই। তো এই সমস্ত কথা কিন্তু আজকে ফাটল ধরেছে ঐক্য। তো সেই কারণে আমি মনে করি এই জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা এবং ডক্টর ইউনূস সাহেব, তিনি নিজেই দায়ী। তবে আমি আশাবাদী, কারণ যে একটি সংকট সৃষ্টি হয়েছিল আপনার লন্ডনে গিয়ে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসনের সাথে যে একটা আলোচনা করে, যে তারা যে একটি মানে ওয়াদাবদ্ধ হয়েছেন যে নির্বাচনের ব্যাপারে, যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন দিবেন রমজানের আগে, এই ব্যাপারে জাতি কিন্তু এখন একটা আশ্বস্ত হয়েছে যে হ্যাঁ, একটা নির্বাচন হচ্ছে।
তো নির্বাচন দরকার, নির্বাচন দিতে হবে, কারণ এই নির্বাচনের মধ্যে এই 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 সরকার সংস্কার করতে পারবে না। সংস্কার কিন্তু প্রয়োজন আছে, কিন্তু আবার এমন কিছু কিছু সংস্কারের নামে এমন এমন কিছু মানে তারা প্রস্তাবনা আনছে যাতে মানে বিএনপি যেহেতু ক্ষমতায় আসবে, মানে তারা জানে বিএনপিটা ক্ষমতা আসতেছে, অর্থাৎ বিএনপিকে কিভাবে ঠেকানো যায়, মানে এই ধরনের কিন্তু একটা মানে অনেক সংস্কার, অনেক প্রস্তাবনা এসেছে যেগুলি গ্রহণযোগ্য নয়। আমার আমার মনে হয় যে যদি এই অন্তর্বর্তীকালীন সরকারটা যদি নিরপেক্ষ থাকতো, তাহলে নিরপেক্ষ থাকার ফলে অনেক কিছু যেটা নাকি রাষ্ট্রের প্রয়োজনে, জনকল্যাণের প্রয়োজনে, ন্যায় বিচারের স্বার্থে, সেটা কিন্তু জনগণের বা রাজনৈতিক দলগুলোর আলোচনার মাধ্যমে সেটা বেরিয়ে আসতো। তো যাই হোক, এখন যেটা বলতে চাচ্ছি যে সেটা হলো এই জুলাই ঘোষণাপত্র বলেন, যেটাই বলেন, সেটা হলো আপনার ৭১ জীবন আমাদের মূল শক্তি, ৭১-এর চেতনা। আমাদের বিএনপি একটি মুক্তিযুদ্ধের দল। আপনি আপনি বলেছেন যে স্বাধীনতার ঘোষণা দাবি করে, আসলে স্বাধীনতার ঘোষণা দিয়েছে, দাবি করবো কেন? জিয়া রহমান সাহেব তো স্বাধীনতার ঘোষণা দিয়েছে, তিনি তো আর মানপত্র পাঠ করেননি, তিনি খবর পাঠিয়েছিলেন না যে একটা খবর তিনি পাঠ করছেন, তা তো না, তিনি একটা ঘোষণাই দিয়েছেন। হ্যাঁ, যে তার নাম নিয়েই ঘোষণা দিয়েছেন প্রথমে, তারপরে শেখ মুজিবুর রহমানের নাম সংযুক্ত করেছেন। তো যাই হোক, এটা উনি নিজেই দিয়েছেন। তো সেক্ষেত্রে আওয়ামী লীগ কিন্তু, আওয়ামী লীগের যে শেখ মুজিবুর রহমান তো আর স্বাধীনতা ওই সময় চাননি। তিনি চাবেন কেন? কারণ তিনি তো জনগণের ভোটে প্রধানমন্ত্রী হয়েছেন পাকিস্তানের। তো তিনি তো অবশ্যই পাকিস্তানের প্রধানমন্ত্রী যেটা দাবি চাচ্ছিলেন সেটা তিনি চাইতেই পারেন, সেটা দোষের কিছু নয়। কিন্তু জনগণ চেয়েছে যে স্বাধীনতা, কারণ এই পশ্চিমা শক্তি তারা ধোঁকাবাজ, তারা আপনার শেখ মুজিবুর রহমানকে প্রধানমন্ত্রী বানাবে না, সেটা জনগণ জানতেন, ছাত্ররা জানতেন। তখন ছাত্ররা আন্দোলন করেছে, ছাত্ররা সবসময় আন্দোলন করেছে। আমরা যখন ঢাকা ছিলাম, ছাত্র ছিলাম, তখন আন্দোলন করেছি, এদেশে স্টুডেন্ট হিসেবে এসেছি, এদেশে এসে স্টুডেন্ট হিসেবে আমরা বাংলাদেশের পক্ষে, গণতন্ত্রের পক্ষে আন্দোলন করেছি। তাই বলে ছাত্ররা আন্দোলন করলেই যে ক্ষমতা যেতে হবে, লেখাপড়া বাদ দিয়ে তাদেরকে মন্ত্রী মিনিস্টার হতে হবে, এমন কোনো কথা নয়। এবং 52 থেকে শুরু করে ৭১ এবং ৯০, ২৪-এ আমরা দেখেছি। এই ২৪-এ এসে আমরা একটা ব্যতিক্রম দেখলাম যে ছাত্ররা আন্দোলন করেছেন। কিসের উপর, কি জন্য আন্দোলন করেছেন? তারা তো আর আপনার সরকার পতনের আন্দোলন করেনি, তারা করেছে, তারা সংস্কারের জন্য। কিসের সংস্কার করেছে তারা? মানে সংস্কার চেয়েছে, কোটা সংস্কার। কোটা মানে কি, যে কর্মসংস্থান, যে একটা আওয়ামী লীগ যে কোটার নামে তাদের নিজস্ব নেতাকর্মীকে, ছাত্রলীগ দেরকে যে চাকরি দেওয়ার যে প্রশ্নপত্র ফাঁস করে যে মেধাশূন্য করবার যে একটা প্রক্রিয়া ছিল, সেটার বিরুদ্ধে তারা আন্দোলন করেছে। সেই আন্দোলনটা ন্যায্য ছিল, কিন্তু তাদের আন্দোলন কিন্তু সরকার পতনের ছিল না, তাদের রাজনৈতিক দর্শন ছিল না, তারা রাজনৈতিক দলের সাথে কোনো সম্পৃক্ত ছিল না। অত সেক্ষেত্রে যখন আমরা দেখেছি, দেখেন ডিবি হারুনের হোটেলে গিয়ে তারা কিন্তু আন্দোলন প্রত্যাহার করেছিল এবং বলেছিলেন যে যেহেতু কোর্টের মাধ্যমে কোটা সংস্কার মেনে নেওয়া হয়েছে, সেই কারণে তারা মানে প্রত্যাহার করেছে। সেই প্রত্যাহারটা হয়তো চাপে হতে পারে, আর চাপ নাও হতে পারে, কিন্তু চাপে হলেও কিন্তু জনগণ, ছাত্র জনতা যারা বাইরে ছিল, তারা কিন্তু সেটা মেনে নিত না, যদি মানে নেয়নি, নিত না বলতে আমি যদি মনে করি তারা অনেস্টলি যদি সত্যি সত্যি যদি ছাত্ররা যদি প্রত্যাহার করে, মানে আন্দোলনটা প্রত্যাহার করে নিতেন, তবু কিন্তু জনগণ, মানে তারপর বিএনপি, রাজনৈতিক দল, তারপর মানে সমস্ত মানে অ্যাক্টিভিস্ট, তারা কিন্তু মাঠে নেমে এসেছে এই সরকারের, আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে। অতএব তখন আর পিছনে ফেরার আর সুযোগ ছিল না। তো সেই ক্ষেত্রে এই কৃতিত্ব শুধু এই 4 জন সমন্বয়ককে দিলে হবে না। তো এই কৃতিত্ব হলো সারা বাংলাদেশের মানুষ রাস্তায় নেমে এসেছে। কিন্তু আমাদের ইউনূস সাহেব এই 4 জনকে বা 5 জনকে মাস্টার মাইন্ড হিসেবে তাদেরকেই কৃতিত্ব দিলেন, তাদেরকেই ক্ষমতায় বসালেন। তো এটা এবং এটা ঠিক হয়নি। তো আমি মনে করি যে জাতীয় একটা ঐক্যের প্রয়োজন, যে কিভাবে দেশ চলবে, কিভাবে আমাদের দেশের বিরুদ্ধে ভারতীয় আগ্রাসন আছে, বৈদেশিক আগ্রাসন আছে, দেশীয় চক্রান্ত আছে, ক্ষমতালোভী আছে, দুর্নীতিবাজরা আছে। তো সেই ক্ষেত্রে আমি মনে করব যে অবশ্যই একটা ঐক্য আমাদের প্রয়োজন আছে। দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে দেশটাকে এগিয়ে নিতে হবে, দেশটা আমাদের। এবং এখানে সমস্ত দল একসাথে কাজ করা উচিত। কিন্তু আমরা দেখেছি যে ক্ষমতায় যাবার জন্য মানে বিভিন্ন ধরনের প্রক্রিয়া। একটা জিনিস এখানে বলতে চাই, বিএনপি কিন্তু এই গণঅভ্যুত্থানের ফলেই যে বিএনপি সুযোগ এসেছে মানে ক্ষমতায় যাবার, তা নয়। কিন্তু আওয়ামী লীগের আমলে যতগুলি নির্বাচন হয়েছে, ততগুলি নির্বাচন যদি সুষ্ঠু হতো,
তাহলে বিএনপি ক্ষমতায় আসতো, এই 3 বারে আসতো।